পরবর্তী ভিডিও হচ্ছে বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক, মানে বায়ুচাপ যে কোথাও বেশি কোথাও কম কেন হয় বা কারা নিয়ন্ত্রণ করে সেগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। উচ্চতা, প্রথম পয়েন্ট হচ্ছে দেখো উচ্চতা। উচ্চতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে উচ্চতা। এখানে যে উচ্চতার সঙ্গে বায়ুচাপের হ্রাস বৃদ্ধিটা নির্ভর করছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে কি বলো তো, মানে উচ্চতা বৃদ্ধি পেলে তোমার বায়ুর চাপ হ্রাস পাবে। যত ভূপৃষ্ঠ থেকে তুমি ওপরের দিকে উঠবে বায়ুর চাপ তত কমে যাবে। সেটা কত দেখো, প্রতি 274 মিটার উচ্চতা বৃদ্ধিতে তোমার ভূপৃষ্ঠ থেকে যদি 274 মিটার উচ্চতা বৃদ্ধি পায় তাহলে দেখা যাচ্ছে তার বৃদ্ধিতে 34 মিলিবার চাপ হ্রাস পাচ্ছে বৃদ্ধিতে 34 মিলিবার চাপ কমে যাচ্ছে। এবং এটা কেন ঘটছে যদি আমি ব্যাখ্যা দিই, বলা হচ্ছে যে যত আমি ভূপৃষ্ঠের নিচে মানে ভূপৃষ্ঠের গায়ে লাগানো অংশে যত থাকবো, মানে ধরো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে যদি ভূপৃষ্ঠের, এটা তো পৃথিবী একটা, এটা অন্য ছবির আমি পরে আলোচনা করব। এই পৃথিবীর ভূপৃষ্ঠের গায়ে লেগে থাকা যে বায়ুস্তর আছে সেখানে এখানে তো কেন্দ্র, এই কেন্দ্রের দিকে এই বায়ু বা সমস্ত বস্তু আমাদেরকে সবাইকেই কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য আকর্ষণ করছে। এবং এই মাধ্যাকর্ষণ শক্তির জন্য সমস্ত বায়ু কী হচ্ছে, পৃথিবীর গায়ে আটকে থাকছে, মানে গায়ে লেগে থাকা অংশটা বেশি। যত এখানে যে মাধ্যাকর্ষণ শক্তিটা কাজ করবে নিশ্চয়ই একটু ওপরে কম করবে। এখানেও তো বায়ুমণ্ডল আছে এই বরাবর, তাহলে এই সব অংশে তোমার মাধ্যাকর্ষণ শক্তি কম কাজ করবে, দূরে আছে যেহেতু। এটা গায়ে লেগে থাকা বায়ুগুলোতে মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্র থেকে যেটা টানছে সেই শক্তিটা বেশি কাজ করবে। তার মানে এই মাধ্যাকর্ষণ শক্তি যত বৃদ্ধি পাচ্ছে, মানে মাধ্যাকর্ষণ শক্তির জন্য কী দেখা যাচ্ছে, উঁচুতে যত ওপরের দিকে যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি কমে যাচ্ছে, তখন উঁচুতে কী হবে, বায়ুটা হালকা ঘন সংগৃহীত আটকে নেই এবং এর ঘনত্বটাও হ্রাস পাচ্ছে। যত ঘনত্ব হ্রাস পাবে উপরের দিকে ঘনত্ব হ্রাস পাবে, বায়ু যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি কম টেনে রেখে দেয়নি, তাহলে যে ঘনত্ব হ্রাস পেলে তাহলে কী হবে, বায়ুর ঘনত্ব হ্রাস পাওয়া মানে বায়ুর মধ্যে অণুগুলোর পরিমাণ কম, আর বায়ু কম মানে কি, বায়ুর ওজন হ্রাস, আর ওজন হ্রাস করা মানে বায়ুর চাপও কম। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল যে এই জন্যই বায়ুর উচ্চতা, এই পৃথিবীর ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপও হ্রাস পাচ্ছে। এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরবর্তী আমি যেটা কারণটা বলবি, উষ্ণতাতে দেখো এটাও একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। যত উষ্ণতা বৃদ্ধি পায় ভূপৃষ্ঠের গায়ে সংলগ্ন যে বায়ু আছে তার উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত বায়ুর চাপ কমবে। কেন কমবে, যখন উষ্ণতা কোনো বায়ুগুলোর কণাগুলো উষ্ণতা যখন বাড়ে তখন তা আয়তনে প্রসারিত হয়। যে কোনো জিনিসই উষ্ণতা বাড়লে তা আয়তনে, উষ্ণতা বৃদ্ধি পেলে সেই জিনিসটা ধরো লোহা আয়তনে বাড়ে না, সেরকম বায়ু প্রসারিত হয়। প্রসারিত হলে কি, সেটা ছড়িয়ে গেল, তাহলে কী হলো, বায়ু কণাগুলোর পরিমাণ কমে গেল, সেখানে ঘনত্ব কম হলো। আর ঘনত্ব কম হবে কী হবে, হালকা হয়ে যাবে বায়ু, মানে বায়ুতে পরিমাণ কমে যাবে, বায়ুর ওজন কম হবে, ওজন কমলে বায়ুর চাপও কম হবে। এটাও ক্লিয়ার হলো। এই জন্যই দেখা যায় তোমাদের উষ্ণতার সাথে আরেকটু কথা আছে, সেটা দেখো এই যে দেখা যাচ্ছে যে শীত বাড়লে আবার শীত যদি ঠান্ডা বাড়ে, যদি ঠান্ডা হয় তাহলে সেই বায়ুগুলো কিন্তু আর প্রসারিত হয় না, ঘন সংমিশ্রণে সংকুচিত হয়। ঠান্ডা বাড়লে মানে বায়ুর উষ্ণতা কমলে তা সংকুচিত হয়, অর্থাৎ বায়ুগুলো কণাগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে একদম থাকে। এবং সেটা থাকলে কী হবে, বায়ুর পরিমাণে ঘন সন্নিবিষ্ট থাকা মানে বায়ুর পরিমাণটা বেশি থাকছে, একসাথে বেশি আছে, তখন কী হবে, বায়ুর ওজনও বৃদ্ধি পাবে। বায়ু যত বেশি থাকবে তত বায়ুর ওজন বাড়বে এবং চাপও বাড়বে। পরবর্তী পয়েন্ট হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে আর্দ্র, যে বায়ু আর্দ্র তাতে জলীয় বাষ্প যুক্ত হয়, এটা তোমরা জানো। আর্দ্র বায়ু মানে জলীয় বাষ্প যুক্ত, এবং সেই বায়ু কিন্তু জলীয় বাষ্প হালকা বলে সেই বায়ু হালকা, এবং হালকা হলে বায়ুতে চাপও কম হবে। বায়ু হালকা মানে বায়ু ঘন সন্নিবিষ্ট নয়, বায়ু হালকা। তো আর শুষ্ক বায়ুতে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, জলীয় বাষ্প কম এবং সেই বায়ু ভারী এবং তার চাপ বেশি। এবং এটাও তাই, জলীয় বাষ্প বাড়লে বায়ুর চাপ কম হবে। বিপরীত সম্পর্ক দেখো না, বৃষ্টিপাত বর্ষাকালে কী বলে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, তার মানে তখন কী চাপ হয়, নিম্নচাপ হয়, বৃষ্টি হয়, তাই তো। তাহলে জলীয় বাষ্প যে বায়ুতে থাকবে তার চাপ কম হবে, মানে নিম্নচাপ। জলীয় বাষ্প বাড়লে চাপ কমবে, তারপর ব্যস্তানুপাতিক বিপরীত সম্পর্ক।
আর জলীয় বাষ্প বাড়লে কমবে, আর জলীয় বাষ্প কম হলে চাপ বাড়বে, মানে যেটা ভারী শুষ্ক বায়ু যেখানে জলীয় বাষ্প কম, হ্যাঁ, এবং সেখানে জলীয় বাষ্প কম হওয়ার জন্য বায়ুর চাপও হচ্ছে বেশি। জলীয় বাষ্প কম থাকলে তাহলে বায়ুর চাপ বেশি হলো। পরবর্তী পয়েন্ট হচ্ছে আবর্তন গতি। আবর্তন গতি জানো তোমরা, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে এই যে পৃথিবীর আবর্তন গতি, এই আবর্তনের ফলে এর ফলে মানে পৃথিবীতে ঘুরছে নিজের মেরুদণ্ডের অক্ষের চারিদিকে, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। এই আবর্তনের ফলে কী হয় বলো তো? এই আবর্তন ফলে নিরক্ষরেখা বরাবর, হ্যাঁ, মাঝখানে কিন্তু কেন্দ্র বরাবর কেন্দ্র বিমুখ শক্তি কাজ করে, বাইরের দিকে ঠেলে দেয়, এবং বায়ু তখন দুদিকে মানে কেন্দ্র থেকে মাঝখান থেকে দুদিকে সরে যায়, বিক্ষিপ্ত হয়, তখন ওই সব জায়গায় বায়ু কমে যায়, চাপ কমায়। এটার ব্যাখ্যার জন্যই আমি একটা ছবি এঁকেছি, সেটা তোমাদের দেখাচ্ছি, সেটা এখানে রেখেই দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা পৃথিবী, এবার পৃথিবীর মাঝখানে আমি ধরেছি নিরক্ষরেখা। এবার দেখো, এটা আবর্তন গতি, পশ্চিম থেকে পূর্বে এটা ঘুরছে, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, তাই তো? এটা হচ্ছে অক্ষ, অ্যাক্সিস, তাই তো? এটা সুমেরু টু কুমেরু মোটামুটি এমনি এঁকেছি। এর ফলে কী হচ্ছে, এখানে দেখা যাচ্ছে মাধ্যাকর্ষণ, এই পৃথিবীর আবর্তন গতির জন্য এইখানে নিরক্ষীয় অঞ্চল বরাবর বায়ু বিক্ষিপ্ত হচ্ছে, মানে বায়ুটা এখানে থাকছে না, এদিকে ছিটকে ছিটকে চলে যাচ্ছে আর ওদিকে ছুটকে ছিটকে চলে যায়, মানে বিক্ষিপ্ত। তাহলে দেখো, বায়ুটা এখানে যদি ওদিকে চলে যায়, এদিকে চলে, তাহলে এখানটায় বায়ুর পরিমাণ দেখো কম, এই যে পয়েন্ট যে বিন্দুগুলো এগুলো কম আছে, আর যত ওদিকে ছিটকে ঘন হচ্ছে, দেখেছো ঘন হচ্ছে, এখানে ছিটকে সব এখানে জমা হচ্ছে। তাহলে কি নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি থাকার জন্য বায়ু বিক্ষিপ্ত হয় এবং বায়ুর ঘনত্ব কমে, তখন নিরক্ষীয় অঞ্চলে কী চাপ বিরাজ করবে? বায়ুর চাপ, নিম্নচাপ বিরাজ করবে, এবং এই ঘটনাটাই হচ্ছে আবর্তন গতির ফলে হচ্ছে। তারপরে দেখো, স্থলভাগ ও জলভাগের বন্টন। গ্রীষ্মকালে দেখা যাচ্ছে দিনের বেলা জল থেকে স্থল তাড়াতাড়ি উত্তপ্ত হচ্ছে, দিনের বেলা জলের থেকে স্থল, এমনিতেই জলভাগের তুলনায় আগে তোমাদের পড়িয়েছিলাম যে জলভাগের থেকে স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়, আবার তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়। তাহলে স্থলভাগ দিনের বেলা গ্রীষ্মকালে উত্তপ্ত হচ্ছে বেশি জলের থেকে, তাহলে ওখানে কী হবে? ওখানকার জলের উপরকার যে বায়ুস্তর সেটা উত্তপ্ত হয়ে হালকা হবে, প্রসারিত হবে, হালকা হবে, তাহলে ওরা উপরে উঠে যাবে, তাহলে ওখানে বায়বীয় কণাগুলো কমে যাবে, এবং বায়বীয় কণাগুলো কমে গেলে বায়ুর ঘনত্ব কমবে, বায়ুর ওজনও কমবে, তখন নিম্নচাপ হবে, এই জন্য নিম্নচাপ। আর একটা উল্টোভাবে বলতে পারি, যেমন শীতকালে, শীত লিখেছি, রাতের বেলা দেখা যায় স্থলভাগ কী হয়, জলের থেকে তাড়াতাড়ি দ্রুত ঠান্ডা হয়ে যায়, জলভাগ না কিন্তু স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে গেল। তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে সেখানকার বায়ু কী হয়, যে আগে পড়িয়েছিলাম, ঠান্ডা বাড়লে সংকুচিত হয়, বায়ু সংকুচিত হয়ে ঘন সন্নিবিষ্ট হয়, এবং বায়বীয় কণাগুলো অনেক বেড়ে যায়, এবং বায়ুর ওজন বেড়ে যায়, তখন বায়ুর চাপ কী হবে? বায়ুর ওজন বেড়ে গেলে কোন চাপ হবে? উচ্চচাপ। এইগুলো হচ্ছে সমস্ত নিয়ন্ত্রক। এগুলো ভালো করে বুঝে বুঝে ভিডিওটা, এই ছবিটা দেখে দেখে যদি আমি পড়বে, ভালো করে তোমাদের হেডফোন দিয়ে বইয়ের জিনিসগুলো পড়বে, এবং তার সাথে আমি এইটার ফটোটা পাঠিয়ে দেবো, তাহলে ফটোটা দেখে পড়লে আরও সুবিধা হবে। আর একটা জিনিস জানতে হবে, সমপ্রেষ রেখা। সমপ্রেষ রেখা বলতে বোঝায় বছরের কোনো নির্দিষ্ট সময়, মানে সারা বছর তো একই চাপ থাকে না, তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে নিতে হবে, হ্যাঁ, সেই নির্দিষ্ট সময় যে ভূপৃষ্ঠের যে স্থানগুলোর চাপগুলো, আগে যেমন পড়েছিল উষ্ণতা এক, তাকে কী বলেছিল? সমষ্ণ রেখা। যে জায়গাগুলো উষ্ণতা এক তাকে বলে সমষ্ণ রেখা। তাহলে যে জায়গাগুলো চাপ এক তাকে বলবো কি? সেই জায়গাগুলোকে যদি আমি একটা কাল্পনিক রেখা দিয়ে মানে মানচিত্রে আঁকি, তাহলে কী পাবো? তাকে বলবে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা, আইসোবার। বছরে তাহলে কি বললাম? একটা নির্দিষ্ট সময়, কারণ সব সময় তো টেম্পারেচার এক থাকে না, উষ্ণতা এক না থাকলে চাপও আলাদা হবে। তাহলে এমন একটা টাইম নিতে হবে যে সময়টা, যে কোনো একটা সময়, সেই সময়টা উষ্ণতা একই থাকবে, এবং ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানগুলো, মানে কোনোটা উঁচুতে কোনোটা ভূপৃষ্ঠের কাছাকাছি এরকম হলে হবে না, একই উচ্চতায় অবস্থার যে জায়গাগুলোকে, একই ধরো সব জায়গাতে রয়েছে 1020 মিলিবার, সেই 1020 মিলিবার যে জায়গাগুলোতে চাপ আছে, সেই চাপগুলোকে একটা তোমাদের কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে তাহলে সবারই 1020 একই, ওই রেখাটাকে বলা হয় সমপ্রেষ রেখা বা সমচাপ রেখা। এই বলেই আমি শেষ করছি। আর তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, বারবার হাত ধোবে, খাওয়ার আগে অবশ্যই হাত ধোবে, পড়াশোনা অবশ্যই মনোযোগ দিয়ে করবে। আমি একটু বাড়িতে একটু পারিবারিক ব্যাপার নিয়ে
খুব ব্যস্ত হয়ে পড়েছি, একটু অসুবিধা চলছে, তাই তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো অতটা ভালো করে দেবে, তবে ফাঁক করে আমি দেখে দেবো। এই বলে শেষ করছি। খুব সাবধানে থাকবে এবং এই পরিস্থিতিতে পড়াশোনা করবে ভালো করে, বাড়ির লোকেদের বড়দের কথা শুনবে বলে শেষ করলাম।